নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। ত্রিস্তর পঞ্চায়েতের 2219টি বুথে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4761 জন প্রার্থী। ভোট শুরু হবে সকাল 7টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটের নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভোট এলাকায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মোট 2219টি বুথে ভোট শুরু হবে সকাল 7টায়, চলবে বিকেল 4টে পর্যন্ত। 70% আসনে বিজেপি যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে, সেখানে বাদবাকি 30% আসনে হবে ভোট গ্রহণ। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের 1818টি আসন, পঞ্চায়েত সমিতির 188টি আসন এবং জেলা পরিষদের 96টি আসনে ভোট হবে, যেখানে প্রার্থী রয়েছেন মোট 4761 জন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বুধবারই ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রে। এদিকে যেসব এলাকায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বৃহস্পতিবার সমস্ত সরকারি অফিস বন্ধ করেছে রাজ্য সরকার। জনপ্রতিনিধিত্ব আইন 1951 135B ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর। অপরদিকে ভোটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে মোট 13,000 নিরাপত্তা রক্ষী বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। ত্রিপুরা রাজ্য পুলিশ ও TSR এর 10,000 অফিসার জওয়ান ছাড়াও ভোট নিরাপত্তায় মোতায়েন রয়েছেন 13 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট 2219টি বুথের মধ্যে 323টি বুথকে চিহ্নিত করা হয়েছে সর্বোচ্চ সংবেদনশীল বুথ হিসেবে। সংবেদনশীল বুথ রয়েছে 8 শতাধিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় হস্ততাঁত উপলক্ষে বিশেষ ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁত শিল্পীদের আর্থিক সমৃদ্ধির জন্য লোকাল ফর ভোকালের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে বুধবার আগরতলার পূর্বাশা হস্ততাঁত শিল্পকেন্দ্রে যান মুখ্যমন্ত্রী। পূর্বাশাতে রাজ্যের শিল্পীদের তৈরি বিভিন্ন হস্ততাঁত সামগ্রী দেখেন মুখ্যমন্ত্রী। মতামত বিনিময় করেন কর্মীদের সঙ্গে। তাঁত শিল্পীদের আর্থিক সমৃদ্ধির জন্য রাজ্যে তৈরি হস্ততাঁত সামগ্রী কেনার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরাবাসীকে আজকে তো একটা দিন ছাড়াও সবসময় যেন সব মানুষ আসে, এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা SHG গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন, অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন, তাদের জিনিসপত্র অবশ্যই যেন কেনেন। এবং স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত হস্ততাঁত সামগ্রী কেনার জন্য সবার প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ও রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জাতীয় হস্ততাঁত দিবস। দিবসকে সামনে রেখে এদিন আর্থিক স্বনির্ভরতার উপর জোর দিয়েই ইতিবাচক আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সহ 9টি রাজ্যে রাজ্যসভার মোট 12টি শূন্য আসন পূরণের জন্য উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। বুধবারই এই ঘোষণা দেয় দেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে আগামী 3রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যসভার শূন্য আসনগুলির উপনির্বাচন। কমিশনের ঘোষণা অনুসারে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে 14ই আগস্ট। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট এবং প্রত্যাহারের শেষ তারিখ হল 26শে আগস্ট। তবে হরিয়ানার জন্য তা হবে 27শে আগস্ট। 3রা সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং বিকেল 5টায় হবে ভোট গণনা। 12টি আসনের উপনির্বাচনের ফলাফল একই দিনে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের 2টি আসন ছাড়াও আসাম ও বিহারের 2টি করে আসনে এবং হরিয়ানার, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং ত্রিপুরায় 1টি করে আসনে অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন। প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যাওয়ার পর ভিনেশ ফোগাটকে বাতিল করে দেওয়া হয়েছে। বিশ্ব কুস্তি সংস্থায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। বুধবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়। মহিলাদের 50 কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। মঙ্গলবারই জিতে ফাইনালে ওঠেন তিনি। তার রূপোর পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। ফাইনালে হেরে গেলেও তার রূপোর পদক নিশ্চিত ছিল। সোনার পদকের লড়াই হওয়ার কথা ছিল বুধবার। সেমিফাইনালে জিতে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছিলেন ভিনেশ। এর আগে কোনো ভারতীয় মহিলা অলিম্পিক্সের কুস্তির প্রতিযোগিতায় ওই পর্যায়ে পৌঁছতে পারেনি।
কিন্তু বুধবার সকালে তার ওজন 50 কেজি থেকে প্রায় 100 গ্রাম বেশি ছিল বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয় ভারতীয় কুস্তিগিরকে। এই ঘটনার ব্যাখ্যা করে সংসদে ক্রীড়ামন্ত্রী বলেন, 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটকে বাতিল করে দেওয়া হয়েছে। ভিনেশ 50 কেজি বিভাগে খেলেছিলেন। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে প্রতি বিভাগের খেলোয়াড়দের ওজন মেপে দেখা হয়। বুধবার ভিনেশের ওজন মেপে দেখা যায় 50 কেজি 100 গ্রাম। এরপরেই তার খেলা বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা রয়েছেন প্যারিসে। ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। ভিনেশকে সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্য ও সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে সংসদে উল্লেখ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বুধবার অসুস্থ হয়ে পড়েছেন ভিনেশ। তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে জলের ঘাটতি থাকায় এই অসুস্থতা। সূত্রের খবর, সারা রাত ধরে ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন ভিনেশ, তাই সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সবার সম্মতিক্রমেই ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তাৎপর্যপূর্ণ রায় ঘোষণা করে 8 সপ্তাহের মধ্যে ত্রিপুরা জুট মিল কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা মিটিয়ে দেবার জন্য রাজ্য সরকার ও জুট মিলকে সময় বেঁধে দিল ত্রিপুরা উচ্চ আদালত। রায় ঘোষণা করে এই নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, জুট মিল কর্মচারীদের দায়ের করা রিট মামলায় 2018 সালে প্রাপ্য বেতন ভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার ও জুট মিলকে 6 মাসের সময় দিয়েছিল উচ্চ আদালত। তবে রাজ্য সরকার ও জুট মিল সেই রায় কার্যকর না করায় আদালত অবমাননার মামলা করেন সুবিধাকাঙ্ক্ষিত কর্মচারীরা। সেই মামলাতেই এই রায় ঘোষণা করেন উচ্চ আদালতের বিচারপতিরা। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। শোনা যাক তিনি কি বলেছেন। শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলা অভিযুক্ত, তাদেরকে আপাতত 8 সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করার জন্য। ইতিমধ্যে জুট মিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি 191 জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক, তবে 418 জন শ্রমিক কর্মচারী নন, আনুমানিক 1000 কর্মচারী এই আর্থিক সুবিধা পাওয়ার দাবিদার বলে উল্লেখ করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এই প্রসঙ্গে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আদালতের সম্পূর্ণ রায় কার্যকর করার জন্য রাজ্য সরকার ও জুট মিল প্রশাসনের প্রতি আহ্বান রাখেন পুরুষোত্তম রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার যথাযোগ্য মর্যাদায় প্রয়াত আদিবাসী নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করে প্রদেশ কংগ্রেস দল। কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও দলের অন্যান্য নেতাকর্মীরা। আদিবাসীদের অধিকার রক্ষায় ও মান উন্নয়নে যদুমোহন ত্রিপুরা নিরলসভাবে কাজ করে গেছেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন আশিস কুমার সাহা। যদুমোহন ত্রিপুরাকে স্মরণ রেখে প্রদেশ কংগ্রেস 9 তারিখ আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠান পালন করবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে, তাদের অধিকার, তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন। আজও রাজ্যের কুখ্যাত কতিপয় সমাজদ্রোহীদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনের পর দিন পথ চলতি মানুষ সহ এলাকাবাসীর উপর আক্রমণ সংঘটিত করছে এই সকল সমাজদ্রোহীরা। প্রতিবাদে বুধবার আগরতলার গোলচক্কর এলাকায় বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট এলাকাবাসী। রীতিমতো সড়ক অবরোধ করেই এই বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ জানানো সত্ত্বেও এই ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে পুলিশ। রাষ্ট্রবোধ কালকে আমার ছোট ভাই এখান থেকে যাওয়ার সময় তারা শুধু ধরে পিঠে মাথা আঘাত করে 8টা সিঁড়ি লাগাইছে। শুধু পিস্তল বের করতে, চাকু বের করতে মাইলে বিলে শুধু জুটন দাস লগে রমজান আছিল, রমজান মিয়া ছিল, জুটন দাস। হ্যাঁ, এর আগো এই 1 জানুয়ারির ভিতরে
পয়লা জানুয়ারির ভিতরে আমার এক ভাই ছিল হেরে মাইরা করে কান কেটে দিছে, এটা হলে কোনো কেস হয়েছে না। প্রত্যেক দিন এই রাত্রেবেলা 10টার পরে এই ইয়া করে মানুষের মারধর করে প্রত্যেক দিন। আপনি নাইলে এরিয়ার মানুষের সব মানুষের জিজ্ঞেস করেন দেন কি করে। এখন আমরা কি চান? আমরা চাই হ্যাঁ অ্যারেস্ট হোক, আর হ্যারে এই এরিয়ার ভিতরে জায়গা দেওয়া হবে না, হ্যাঁ এই যে এরিয়াতে উচ্ছেদ করা হোক। আপনারা মামলা করছেন থানা? আমরা মামলা করছি। যারা মারছে এর নাম কি? এর নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি গাঙ্গাল। প্রশাসনের অভিযানের পরেও একাংশ ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার বিষয় নিয়ে অসচেতন। বাজারের একাধিক দোকানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের আধিকারিকদের। বাজারের কিছু ব্যবসায়ী বিভিন্নভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেন। গ্রাহকদের স্বার্থে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন পরপর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। বুধবার সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নির্দেশে এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দোকানে অভিযান চালায়। এদিন সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস, সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ লিগেল, মেট্রোলজি ও ফুড সেফটি আধিকারিকরা হাঁপানিয়া এবং আমতলী বাজারের বিভিন্ন দোকান এবং রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি রেস্টুরেন্ট থেকে 9টি গ্যাস সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মুদি দোকান থেকে প্লাস্টিক প্যাকেট বাজেয়াপ্ত করেন। অভিযানের সময় যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টেকসই ভবিষ্যৎ বুনন এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে জাতীয় হস্ত তাঁত দিবস। জাতীয় তাঁত দিবস প্রতি বছর 7ই আগস্ট ভারত জুড়ে পালিত হয়। তাঁত দিবস পালনের অপরিহার্য উদ্দেশ্য হলো এই শিল্পের প্রচার এবং সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই দিবসটির সূচনা হয়। আজ জাতীয় হস্ত তাঁত দিবসের রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের সম্বর্ধনা প্রদান করা হয়। নতুন নগরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। 7 অগস্টটাকে আমরা 2015 থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি। সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, সেটা 2015 থেকে উনি এটার সূচনা করেছেন। এটা মূলত হচ্ছে কি 1905 সালের যে স্বদেশী আন্দোলনটা ছিল, যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল, যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি, সেই দিনটাকেই কিন্তু 7 অগস্ট ছিল 2005-এর। সেই আন্দোলনটাকেই উনি 2015 থেকে উনি কমেমোরেট করার জন্য ওই দিনটাকে সবার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি। এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী 2015 থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতির প্রাথমিক ধাক্কা কাটিয়ে নিরুত্তাপ পরিবেশের মধ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত ভোট। নিরাপত্তা নিয়ে কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও বাস্তবে শাসক বিজেপিকে বাম কংগ্রেস কতটা টক্কর দেবে সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার ঘটনায় বারবার তপ্ত হয়েছে রাজ্য। বিশালগড় থেকে বামুটিয়া, বিলোনিয়া থেকে টেপানিয়া, বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীদের ওপর আক্রমণের অভিযোগ সামনে উঠে এসেছে। মর্মান্তিকভাবে দক্ষিণ জেলায় দুষ্কৃতী হামলায় মারা গিয়েছেন বাম প্রার্থী বাদল শীল। রাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী এসব ঘটনার ফলে আগামীকালের ভোট নিয়ে সাধারণ গ্রামীণ জনগণের বিশেষ উৎসাহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আগেই 71% আসনে বিজেপির জয়লাভ এই পরিস্থিতিতে আরো নিষ্প্রভ করেছে বলে সাধারণ মানুষের ধারণা। তবে রাজ্য নির্বাচন কমিশনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে বাম কংগ্রেস যখন প্রবল সরব, তখন অবশ্য নির্বাচনী আধিকারিকরা আশা প্রকাশ করেছেন ভোট শান্তিপূর্ণ হবে। ভোট করব, ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়। হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা। প্রসঙ্গত গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেছেন অবাধ নির্বাচন হলে বিজেপির পরাজয় নিশ্চিত।
মাত্র 30% আসনে গ্রামীণ মানুষ অবাধ ভোট দিতে পারবেন কিনা রাজনৈতিক নেতাদের মতে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন আমরা অবাধ নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু প্রশাসন সেখানে কোনো ভূমিকা পালন করছে না। অবাধ নির্বাচন হলে এই রাজ্যে বিজেপি বা শাসক দল তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা থাকবে। লোকাল পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যেভাবে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য, এই ঘটনা অনেকটাই অতীতের বাম আমলের রাজনৈতিক হিংসাকে মনে করিয়ে দেয় বলে মানুষের মতামত। গোটা ঘটনায় মূল যে বিষয়টি উঠে আসে তা হলো মানুষের জন্য কাজ না করে যারা ক্ষমতাই দখল করতে চাইছে তাদেরকেই গোমতের জলে বিসর্জন দিয়েছেন রাজ্যের মানুষ। 25 বছরে সিপিএম যে সত্য বুঝতে পারেনি, বিজেপি সেই সত্য বুঝলে বিজেপিরই মঙ্গল। যারা রাজনীতি মোটামুটি বোঝেন তাদের বক্তব্যের এটাই সার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নম্বরবিহীন একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। ঘটনাচক্রে বনকর্মীদের হাত থেকে পলাতক গাড়ির চালক। বন দপ্তরের দাবি উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 5 লক্ষ টাকা। গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালে নম্বরবিহীন একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করলো চরিলাম বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে বন দপ্তরের কর্মীদের অভিযানের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। বন দপ্তরের এক কর্মী জানান, গাবর্দি এলাকা থেকে নম্বরবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করার একটি খবর ছিল চরিলাম বন দপ্তরের কাছে। এরপরেই বন দপ্তরের কর্তা সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা এই বেআইনি কাঠ বোঝাই গাড়িটিকে ধাওয়া করেন। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির পেছনে ধাওয়া করেন তারা। এরপরেই কাঠ বোঝাই গাড়িটিকে গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরবর্তী সময় বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক তথা জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশন আছে গাবর্দি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়, তাকে জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস জানিয়েছেন, এরকম অভিযান আগামী দিনেও জারি রাখবে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোটের মুখে গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব গ্রামবাসীরা। কুমারঘাটের কুকিছড়ায় ভোটের মুখে গ্রামবাসীদের এই আন্দোলনে গুঞ্জন রাজনৈতিক মহলে। বুধবার রাত পোহালেই ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর ভোটের ঠিক প্রাক মুহূর্তেই গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনার রাজ্যের 59 জেলার পাবিয়াছড়া বিধানসভাধীন কুকিছড়া এবং ত্রিপুরা বস্তি এলাকায়। আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে কুকিছড়া এবং ত্রিপুরা বস্তি গ্রাম। দীর্ঘদিন ধরেই দুই গ্রামের মানুষ ভুগছেন পানীয় জলের তীব্র সমস্যায়। তাদের অভিযোগ, বিগত বিধানসভা নির্বাচনের আগে গ্রামে পানীয় জলের জন্য নল টানা হয়েছে, বসানো হয়েছে সাপ্লাই পয়েন্ট, কিন্তু তা চালু হয়নি আজ পর্যন্ত। এমনকি গ্রামে বসানো সাপ্লাই পয়েন্টগুলো পর্যন্ত ঢেকে যাচ্ছে আগাছায়। গ্রামের এক মহিলা জানিয়েছেন, তাদের এই সমস্যা দীর্ঘদিনের। বর্তমানে নিজেদের খনন করা একটি কাঁচা কুয়োর জলই গ্রামের 2 শতাধিক মানুষের একমাত্র জীবন ধারণের সম্বল। শুকা মরশুমে শুকিয়ে যায় সেই কুয়োর জল পর্যন্ত। তখন অনতি দূরে থাকা নদীর জলের উপরে ভরসা করতে হয় তাদেরকে। শুকাই যাব, তখন নদীর থেকে আইনা জল পাইনি। আছে 200-250 পরিবার আমরা এই পাহাড়টার মধ্যে। অনেকদিন ধরে সমস্যা, দীর্ঘদিন ধরে সমস্যা, এই জলের সমস্যাটা। ওখানে আমরা জলটা চাই আর কি, যত তাড়াতাড়ি সম্ভব জলটা পাইতাম আর কি। পাইপ পালাইছে যে এখন পর্যন্ত জলের যে কবে জল পাইমো পাইতাম পারি না। জলটা যত তাড়াতাড়ি। বর্তমান প্রশাসন জল জীবন মিশনের নামে বড় বড় বুলি আউড়ে চলেছে ঠিকই, কিন্তু বাস্তব গ্রাম পাহাড়ে রীতিমতো ব্যর্থ সরকারি জল জীবন মিশন প্রকল্প। শুধু পানীয় জলই নয়, গ্রামের ভঙ্গুর কাঁচা রাস্তাঘাট থেকে বিদ্যুৎ চপলতা সবকিছুতেই এখন জেরবার অবস্থা ত্রিপুরা বস্তি গ্রামের বাসিন্দাদের। তাদের কথায় সমস্যা নিয়ে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের দরজায় কড়া নাড়লেও সমস্যার সুরাহার বদলে মিলেছে কেবলই প্রতিশ্রুতির বন্যা।
কন্যা। বাস্তবে মিটছে না সমস্যা, এতে চাপা ক্ষোভ দেখা দিয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে। দিন পর পর 3 দিন পর পর এটা কারেন্টের সমস্যা দেখা যায় আমাদের এখানে। ইদানিং আমরা নেতা নেতৃত্বদের কাছে গেলে পরে তারা কয় কেবল লাইন দেওয়া হইব আর কোনো সমস্যা হচ্ছে না। এখন কোন দিন ভোট আসে ভোট যায়, রাজ্যে পরিবর্তন হয় ক্ষমতার, কিন্তু ভাগ্য অপরিবর্তিতই থেকে যায় কুকিছড়া গ্রামের সেসব বাসিন্দা সহ পার্বত্য ত্রিপুরার এই ধরনের অনেক দুর্ভোগ পীড়িতদের। রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত ভোট, নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে গ্রামবাসীদের এই সম্মিলিত ক্ষোভ কোন রাজনৈতিক দলের উপর প্রভাব ফেলবে তা উঠে আসবে নির্বাচনের ফলাফলেই। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। মাত্র ৪৫ মিনিট আগেও তিনি ছিলেন একটি দেশের প্রধানমন্ত্রী, অথচ ৪৫ মিনিটের মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে হয় তাকে। এখনো মেলেনি কোনো দেশের রাজনৈতিক আশ্রয়। তিনি আর কেউ নন, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন কি হবে মুজিব কন্যা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? আবারও কি একবার ভারতের হাত ধরে উঠতে পারবেন দেশের শাসন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়, নাকি ইতিহাসের পাতায় ঠাঁই নেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এই প্রশ্নগুলি নিয়ে নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদন। গত সোমবার দুপুর ৩:৪০ যখন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘোষণা করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান, তার কিছুক্ষণ আগে বাংলাদেশের সীমা অতিক্রম করে ফেলেছিলেন দেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। মাত্র ৪৫ মিনিটের স্বল্প সময়সীমার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও ব্রিটেন তাকে দেয়নি কোনো রাজনৈতিক আশ্রয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানিয়ে দেয় ভিসা দেওয়া যাবে না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শেষে এক প্রকার বাধ্য হয়েই মুজিব কন্যা আশ্রয় নেন তার দ্বিতীয় ঘর ভারতে। কিন্তু এখনো তিনি নেননি কোনো রাজনৈতিক আশ্রয়। এখনো দিল্লির সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীতে আছেন শেখ হাসিনা এবং তার বোন রেহানা। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রতিটি রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইস্যুতে সহযোগিতা করা হবে কেন্দ্রীয় সরকারকে। এতটুকু পর্যন্ত খবর পরিবেশনের জন্যই নয় নিউজ নাওয়ের এই প্রতিবেদন। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় হলো মুজিব কন্যা তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে এই প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয়। যদিও শেখ হাসিনা তার রাজনীতিতে ফিরবেন না বলে ইতিমধ্যেই প্রচার মাধ্যমকে জানিয়ে দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে কি এখানেই শেষ শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার? বিষয়টিকে কিন্তু এভাবে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে রাজনীতিতে নিশ্চিত বলে কিছুই নেই। ৪৮ ঘন্টা আগেও দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের তাবর তাবর নেতা মন্ত্রী, এমনকি খোদ লীগ নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কল্পনা করতে পারেননি কি হতে চলেছে তাদের ভাগ্যে। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অপর নাম দোষিতার সামিল হবে বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যায় ৬ বছর পর ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং আওয়ামী লীগকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তুলে ধরতে মুখ্য ভূমিকা পালন করেন। মুজিব কন্যা শেখ হাসিনাকে তখন রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত। এরপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করেছেন আওয়ামী লীগের নেত্রী। মার্চে ২০০৭ সালে বাংলাদেশের প্রধান মৌলবাদী রাজনৈতিক দল বিএনপি সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়। এরপর ২০০৯ সাল থেকে আর পেছনে ফিরে তাকাননি হাসিনা। তবে কোটা সংরক্ষণ মামলার মাত্র এক সপ্তাহের ব্যবধানে যে পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, তার জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই নাক গলানোর চেষ্টা করে আসছে পাকিস্তান এবং চীনের মতো ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলি। এই ক্ষেত্রে ভারত তার কূটনৈতিক চালে বাংলাদেশের মতো অতি ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করলেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিল নিজের বৃহত্তর পররাষ্ট্রীয় নীতির স্বার্থেই। তবে কি এবারও হতে চলেছে তাই? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য বাংলাদেশে একটি স্থায়ী নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টিতে ভারতের সঙ্গে সহমত পোষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো বৃহত্তর শক্তিধর রাষ্ট্রগুলি। মৌলবাদী রাজনৈতিক দলের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা চলে গেলে বাংলাদেশের পরিস্থিতি যে আর সোনার বাংলা থাকবে না, এই বিষয়টিকে কিন্তু মেনে নিচ্ছেন বাংলাদেশের একটা বড় অংশের সাধারণ মানুষও। আর সেখান থেকেই আবারও একবার রাজনৈতিক পট পরিবর্তনের বীজ বপন হতে পারে বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহলের একাংশ।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে। ইভিএম এবং ব্যালট পেপার নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। এদিন বামুটিয়া ব্লক পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভোটের সঙ্গে যুক্ত আধিকারিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে। देखिए, बमूतिया में पंचायत के भी इलेक्शन हो रहे हैं। हम देख पा रहे हैं कि काफ़ी शांतिपूर्ण तरीके से हुआ है। अभी तक लगभग 1 बजे तक सारी पोलिंग पार्टीज़ जो हैं वो डिस्पैच हो चुकी हैं और ज़्यादातर अपनी जगह पे पहुंच भी चुकी हैं। पुलिस की भी पुख्ता इंतज़ाम है और जो भी सेंसिटिव एरिया है उस पर हम लोग CRPF के द्वारा निगरानी कर रहे हैं। कंसर्न पॉलिटिकल पार्टीज़ के साथ जो हमारी मीटिंग है उसमें भी उन्होंने आश्वासन दिया है कि कोई किसी भी तरह की कोई समस्या नहीं होगी। हम उम्मीद करते हैं बमूतिया के लोग स्वेच्छता से अपना मतदान करेंगे और एक नई पंचायत को गठन करेंगे। सर, ऑपोजिशन पार्टी की तरफ से कोई अभी तक ऑब्जेक्शन रहा है किसी मैटर को लेके? ऐसा कोई बहुत स्पेसिफिक ऑब्जेक्शन नहीं रहा। বুধবার মাতাবাড়ি ব্লকের 97টি পোলিং স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট পেপার এবং ইভিএম বক্স পাঠানো হয়। গোমতী জেলা পরিষদ এবং মাতাবাড়ি পঞ্চায়েত মাতাবাড়ি ব্লকের শুধুমাত্র দক্ষিণ মুড়াপাড়া এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে। এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মাতাবাড়ি ব্লকের আধিকারিক শুভব্রত দে। ভোটকে ঘিরে 59 জেলার কুমারঘাট ব্লক এলাকায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। সংশ্লিষ্ট ব্লক এলাকায় 100টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কুমারঘাটের পঞ্চায়েত সমিতির হলের স্ট্রং রুম থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার, ভোট বাক্স সহ অন্যান্য ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে দেখা গেল ভোট কর্মীদের। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের ব্লক তত্ত্বাবধায়ক ডক্টর সুদীপ ভৌমিক জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন। আমাদের কুমারঘাট আরডি ব্লকে যে 100টা পোলিং স্টেশন রয়েছে, তো সেটার জন্য পুরো প্রস্তুতি আমাদের হয়ে গেছে। আজকে সকাল 8টা থেকে ভোট কর্মীরা ওনাদের যার যার পোলিং স্টেশনের উদ্দেশ্যে ব্যালট বক্স নিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বেলা 11টা বাজে। টোটাল 30টা টিম অলরেডি মুভমেন্ট হয়ে গেছে, বাকিরাও আছে, মুভমেন্ট হয়ে যাবে এর মধ্যে। তো বাকি সমস্ত প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে চলছে এবং আমাদের সবটাই সুষ্ঠুভাবে চলছে। হ্যাঁ, সাফিসিয়েন্ট ফোর্স আছে এবং প্রত্যেকটা টিমের সঙ্গে সিকিউরিটি ফোর্স যাচ্ছে, আমাদের স্টেট TSR যাচ্ছে, তো সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকবে। আমাদের টোটাল 100টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার 347টি পোলিং স্টেশনে হবে ভোটদান। বুধবার সকাল থেকেই দুটি মহকুমার প্রতিটি পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীরা ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দেন। পানিসাগর মহকুমার আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত জানান, পানিসাগরে ব্লকের অধীনে মোট 68টি পোলিং স্টেশন রয়েছে। সেই পোলিং স্টেশনে 3টি জেলা পরিষদ, 11টি পঞ্চায়েত সমিতি এবং 15টি গ্রাম পঞ্চায়েতের 148টি আসনের হবে ভোটদান। আর ভোটার রয়েছেন 29,000 জন। কতটা রয়েছে বা কয়টা টিম গঠন করেছেন বা এখন পর্যন্ত কি চলছে স্যার? নমস্কার সবাইকে। আজকে আমাদের 7 আগস্ট আজকে আমাদের পুলিং টিম মুভমেন্ট ডে। তো আমাদের কালকে অ্যাকচুয়াল ডেট অফ পোল হবে। তো আমরা আজকে ডিসপার্সাল সেন্টারে অলরেডি এখানে পুলিং টিম যারা আছেন অলরেডি মুভ করেছে তারা। তো আমরা টোটাল 19টা জিপি আছেন, 19টা জিপির মধ্যে আমাদের যে 233টা আসনে সিট হবে, কন্টেস্ট হবে এবং 15টা জেলা পরিষদ অ্যান্ড 5টা জেলা পরিষদ সিট রয়েছে এবং পঞ্চায়েত সমিতি রয়েছে 15টা। তো সবটির মধ্যে হবে। তো আমরা টোটাল টিম গঠন হয়েছে 111টা টিম। 111টা টিমের মধ্যে টোটাল আমার পোলিং স্টেশন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিরাপত্তা কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।